আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? আজকে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। শক্তিশালী এই ল্যাঙ্গুয়েজটার জগতে একটা ছোট্ট কিন্তু বেশ গভীর একটা ডুব দেব। যাদের কোডিং নিয়ে একটু আধটু ভয় কাজ করে তাদের জন্য কিন্তু এই আলোচনাটা দারুণ কাজে আসতে পারে। তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট রোড ম্যাপ দেখে নেওয়া যাক। আমরা একদম শুরু থেকে মানে কম্পিউটারের ভাষা কি সেখান থেকে শুরু করে পাইথনের বেসিক, সিদ্ধান্ত নেয়া, তথ্য সাজানো, সবশেষে সবকিছু একসাথে করে একটা বড় ছবি দেখার চেষ্টা করব। এক কথায় ধাপে ধাপে এগোবো আমরা। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। প্রোগ্রামিং আসলে কি? এটা তো কম্পিউটারের ভাষা, কিন্তু এই যে আমাদের হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ, এই যন্ত্রগুলোর সাথে আমরা ঠিক কিভাবে কথা বলি? ভাবুন তো একবার, কম্পিউটারকে আমরা নির্দেশ দিই কিভাবে? প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর মধ্যেই কিন্তু পুরো প্রোগ্রামিং জগতের আসল রহস্যটা লুকিয়ে আছে। কারণ কম্পিউটার তো আর আমাদের মতো বাংলা বা ইংরেজি বোঝে না, তাই না? তাহলে ওকে দিয়ে এত সব কঠিন কঠিন কাজ করানো হয় কিভাবে? এর উত্তরটা হলো প্রোগ্রামিং। ব্যাপারটা অনেকটা এরকম, আমরা যেমন একে অপরের সাথে কথা বলার জন্য একটা ভাষা ব্যবহার করি, ঠিক সেইভাবেই কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ভাষা লাগে। সেই ভাষায় কিছু নিয়মকানুন মেনে আমরা যে নির্দেশগুলো লিখি সেগুলোর সমষ্টি হলো একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটাই কম্পিউটারকে বলে দেয় যে আচ্ছা এখন এটা করো, এরপর ওটা করো, মানে ধাপে ধাপে কি করতে হবে। বেশ, প্রোগ্রামিং কি তা তো বোঝা গেল। তাহলে এবার চলুন সরাসরি পাইথনের মূল ভিত্তিগুলো দেখে নিই, মানে যে বেসিক জিনিসগুলো দিয়ে পুরো পাইথন ল্যাঙ্গুয়েজটা তৈরি। সবার আগে যে জিনিসটা আসে তার নাম হলো ভেরিয়েবল। খুব সহজ করে বললে এটা হলো একটা নাম দেওয়া বাক্স। এই বাক্সের ভেতর আমরা যে কোনো তথ্য মানে ডেটা রেখে দিতে পারি। ধরুন কারো বয়স রাখতে হবে, তাহলে ইউজার এজ নামে একটা বাক্স বানিয়ে সেখানে বয়সটা রেখে দিলাম। কিংবা কারো নাম রাখার জন্য ইউজার নেম নামে আর একটা বাক্স। সিম্পল। এখন শুধু বাক্স থাকলেই তো হবে না, বাক্সের ভেতরে কি আছে সেটাও তো বুঝতে হবে। এখানেই আসে ডেটা টাইপ। ডেটা টাইপ হলো ওই বাক্সের গায়ে লাগানো একটা লেবেলের মতো। এই লেবেলটা দেখেই কম্পিউটার বোঝে যে আচ্ছা এই বাক্সের ভেতরে কি একটা সংখ্যা আছে, নাকি কোনো লেখা আছে, নাকি অন্য কিছু। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সম্পর্কটা কিন্তু খুবই সোজা। ভেরিয়েবল হলো আমাদের ওই বাক্সটার নাম, যেমন এজ, আর ডেটা টাইপ হলো বাক্সের ভেতরে জিনিসের ধরন, মানে ওটা কি সংখ্যা নাকি অন্য কিছু। কম্পিউটারকে দিয়ে ঠিকঠাক কাজ করাতে হলে এই দুটো জিনিস ওকে পরিষ্কার করে বলে দিতে হয়। দারুণ! ডেটা কিভাবে রাখতে হয় সেটা তো আমরা শিখে গেলাম, কিন্তু একটা প্রোগ্রাম তো শুধু রোবটের মতো একটার পর একটা নির্দেশ পালন করে না, তাই না? একটা ভালো প্রোগ্রাম কিন্তু শর্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে, আবার একই কাজ বারবার করতেও পারে। চলুন তো দেখি এই ব্যাপারটা কিভাবে কাজ করে। আমাদের বাস্তব জীবনের কথাই ভাবুন। আমরা তো সবসময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিই, তাই না? প্রোগ্রামও ঠিক তাই করে। বিভিন্ন পরিস্থিতিতে তাকে বিভিন্ন পথ বেছে নিতে হয়। প্রোগ্রামের এই পথ বেছে নেওয়ার ক্ষমতাটাকেই বলা হয় কন্ট্রোল ফ্লো। এটার মাধ্যমেই প্রোগ্রামটা অনেক বেশি স্মার্ট বা বুদ্ধিমান হয়ে ওঠে। পাইথনে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। প্রথমে ইফ ব্যবহার করে একটা শর্ত চেক করা হয়, যেমন কারো বয়স কি 18-র বেশি? যদি উত্তর হ্যাঁ হয়, মানে শর্তটা সত্যি হয়, তাহলে একটা নির্দিষ্ট কাজ করা হবে। যদি তা না হয়, তখন প্রোগ্রাম এলিফ দিয়ে আরেকটা শর্ত চেক করতে পারে। আর যদি কোনো শর্তই না মেলে, তাহলে সবশেষে এলসের ভেতরে যা লেখা আছে সেই কাজটা করা হবে। একদম লজিক্যাল। আচ্ছা, এবার আসি পুনরাবৃত্তির কথায়, মানে একই কাজ বারবার করার বিষয়। কম্পিউটারের সবচেয়ে বড় সুবিধা কি বলুন তো? ও কিন্তু আমাদের মতো ক্লান্ত হয় না, তাই একই কাজ যদি হাজারবারও করতে হয় ওর কোনো সমস্যা নেই। এই কাজটা করার জন্যই ব্যবহার করা হয় লুপ। লুপ একটা কোডকে বারবার চালাতে থাকে, আর এতে আমাদের সময় আর কষ্ট দুটোই বাঁচে। পাইথনে মূলত দুই ধরনের লুপ খুব ব্যবহার হয়। একটা হলো ফর লুপ। এটা তখন কাজে লাগে যখন আমরা আগে থেকেই জানি যে একটা কাজ ঠিক কতবার করতে হবে, যেমন একটা লিস্ট থেকে ঠিক 10 জন ছাত্রের নাম প্রিন্ট করা। আর দ্বিতীয়টা হলো হোয়াইল লুপ। এটা ব্যবহার হয় যখন আমরা জানি না কাজটা কতবার করতে হবে, কিন্তু একটা শর্ত দেওয়া থাকে। যেমন ধরুন, যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড দেওয়া হচ্ছে ততক্ষণ চেষ্টা চলতে থাকবে। এখানে কতবার চেষ্টা করতে হবে তা তো আমরা জানি না। প্রোগ্রামিং মানে কিন্তু শুধু নির্দেশ দেওয়া নয়। অনেক সময় আমাদের প্রচুর তথ্য বা ডেটা নিয়ে কাজ করতে হয়, আর এই ডেটাগুলো যদি সুন্দর করে সাজানো না থাকে তাহলে তো মুশকিল। পাইথনে এই তথ্য সাজানোর জন্য কিন্তু দারুণ কিছু কৌশল বা ডেটা স্ট্রাকচার আছে। এই যে দেখুন,
এখানে এক নজরে পাইথনের 4টি প্রধান ডেটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। লিস্ট হলো এমন একটা কালেকশন যা পরে পরিবর্তন করা যায়, আর এতে একই জিনিস একাধিক বারও থাকতে পারে। টাপল অনেকটা লিস্টের মতোই, কিন্তু এটাকে একবার তৈরি করার পর আর বদলানো যায় না। সেটের মজা হলো এতে কোনো ডুপ্লিকেট আইটেম থাকতে পারে না, প্রত্যেকটা জিনিস ইউনিক। আর ডিকশনারি তো অনেকটা আসল ডিকশনারির মতোই, যেখানে ডেটা কি আর ভ্যালু এই জোড়ায় জোড়ায় থাকে। এগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা কিছু বাস্তব উদাহরণ ব্যবহার করতে পারি। লিস্টকে ভাবা যেতে পারে বাজারের একটা ফর্দ, যেখানে আমরা নতুন জিনিস যোগ করতে বা বাদ দিতে পারি। টাপল হলো কোনো প্রতিযোগিতার বিজয়ীদের ফাইনাল লিস্ট, যার পরিবর্তন হবে না। সেটকে ভাবা যায় একটা ক্লাবের মেম্বারদের কালেকশন, যেখানে তো একই ব্যক্তির নাম দুবার থাকবে না। আর ডিকশনারি হলো আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট, যেখানে নামের পাশে ফোন নম্বরটা জোড়া হিসাবে সেভ করা থাকে। তো এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা জিনিসগুলো শিখলাম, এবার সেগুলোকে একসাথে করার পালা। আমরা এখন দেখব কিভাবে এই সব ধারণাগুলোকে একটা প্যাকেজের মধ্যে এনে কোডকে আরও গোছানো, আরও কার্যকর আর বারবার ব্যবহার করার মতো করে তোলা যায়। এখানেই আসে ফাংশনের কনসেপ্ট। ফাংশন জিনিসটা কি? এটা হলো একটা নির্দিষ্ট কাজ করার জন্য লেখা কিছু কোডের একটা ব্লক, যার একটা নাম দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা রান্নার রেসিপির মতো। একবার রেসিপিটা লিখে রাখলে এরপর যখনই দরকার শুধু নামটা ধরে ডাকলেই হলো। এতে একই কোড বারবার লেখার ঝামেলা থাকে না, আর পুরো প্রোগ্রামটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসতেই পারে। আজকাল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের মতো এত আধুনিক সব ক্ষেত্রে পাইথন এত জনপ্রিয় কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো শক্ত কারণ আছে, তাই না? হ্যাঁ, কারণ অবশ্যই আছে। প্রথমত, পাইথনের কোড লেখা আর পড়া দুটোই খুব সহজ, প্রায় সাধারণ ইংরেজি পড়ার মতো। দ্বিতীয়ত, এর একটা বিশাল লাইব্রেরি কালেকশন আছে, মানে অনেক কঠিন কঠিন কাজের জন্য কোড অলরেডি তৈরি করাই আছে, শুধু ব্যবহার করতে জানতে হয়। এর সাথে আছে একটা অসাধারণ কমিউনিটি সাপোর্ট। আর সবশেষে এটা ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা, এআই, মানে প্রায় সব ধরনের কাজই ব্যবহার করা যায়। তো এই ছিল পাইথনের একেবারে বেসিক কিছু বিষয়ের উপর আমাদের আজকের আলোচনা। এখন যেহেতু পাইথনের শক্তি আর সম্ভাবনা নিয়ে একটা প্রাথমিক ধারণা তৈরি হলো, আসল প্রশ্নটা হলো এই জ্ঞানকে কাজে লাগিয়ে এরপর কি দারুণ জিনিস তৈরি করা যেতে পারে, কারণ সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত।